নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। আগামী 20শে জানুয়ারি শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে। তো ট্রাম্প জমানায় ভারত মার্কিন সম্পর্ক কোন খাতে বইবে, কি প্রভাব পড়বে, এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে রয়েছেন ডক্টর পার্থ ব্যানার্জি, লেখক এবং সমাজকর্মী, এবং আমাদের সঙ্গে যোগ দেবেন সিনিয়র জার্নালিস্ট জয়ন্ত রায়চৌধুরী, একটু পরেই যোগ দিচ্ছেন। পার্থদা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। ডোনাল্ড ট্রাম্প আর কয়েক ঘন্টার মধ্যে ক্ষমতায় বসতে চলেছেন। ভারত মার্কিন সম্পর্ক কোন খাতে বইবে, কি প্রভাব পড়তে চলেছে, তার কোনো ইঙ্গিত কি মার্কিন, আপনি আমেরিকাতেই রয়েছেন, কোনো ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়া আর জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে খুব একটা বড় পার্থক্য তো কিছু নেই। এরা সবাই চাইবে যাতে ভারত নামক যে একটা পৃথিবীর বিশালতম যে বাজার, সেটাকে যেন কাজে লাগানো যায় এবং মার্কিন পুঁজির যে সমস্ত বহুজাতিক কর্পোরেশন আছে আমাদের দেশে, বিশেষ করে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর থেকে এবং এই নরসিমহা রাও, ডক্টর মনমোহন সিং, এদের জমানার সময় থেকে, এমনকি রাজীব গান্ধীর সময় থেকে যেভাবে অর্থনৈতিক বাজারকে সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে এবং ভারতের সমস্ত রকম সেক্টরে বিশেষ করে মার্কিন পুঁজি যেভাবে তারা সমস্ত গ্রাস করে নিয়েছে, তার প্রত্যক্ষ ফল আমরা এখন দেখতে পাচ্ছি। একদিকে যেমন অ্যাপল, তারপরে কোক, পেপসি, ম্যাকডোনাল্ড, পিৎজা হাট, তাতে যেমন ছেয়ে গেছে, তেমনি তার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত রকমের ওষুধের কোম্পানি থেকে শুরু করে, মানে প্রতিটি ক্ষেত্রে মিডিয়া কোম্পানি থেকে শুরু করে, মিডিয়া থেকে পোটাটো চিপস, মানে সেই জন অরণ্যের ভাষায় ফ্রম আলপিন টু এলিফ্যান্ট, এখন মানে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক পুঁজির হাতে চলে গেছে, তাদের গ্রাসে চলে গেছে। ফলে ভারতের বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, মার্কিন পুঁজিবাদের কাছে পৃথিবীর সবচাইতে জনসংখ্যার দেশ এবং সবচাইতে মুক্ত বাজার। ফলে তারা কোনোভাবেই ভারতের সঙ্গে সম্পর্ককে কোনো রকম ভাবেই ক্ষতিগ্রস্ত করতে চাইবেন। পার্থদা, আমরা জানি যে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তারা আমন্ত্রিত। কতটা উৎসাহ যে সমস্ত অনাবাসী ভারতীয়রা রয়েছেন তারা কিভাবে ভাবছেন? কারণ আমরা জানি যে ভিসা সংক্রান্ত বিষয় নিয়েও একটা মানুষের মধ্যে একটা চিন্তা ছিল, তারা ভাবছিলেন কি হতে চলেছে বা ট্রাম্পের নীতি কি হবে। এই সমস্ত বিষয় নিয়ে ঠিক আপনি রয়েছেন আমেরিকায়, জনজীবনে কি প্রভাব দেখছেন? দেখুন, জনজীবনে প্রভাব মানে হচ্ছে দুরকম আছে। একটা হচ্ছে যারা খুব মানে এদেশে যারা খুব দুধে ভাতে আছে, হ্যাঁ, যে সমস্ত ভারতীয় উপমহাদেশের যে সমস্ত মানুষ, বিশেষ করে উচ্চশিক্ষিত প্রফেশনাল শ্রেণীর ভারতীয় যারা এদেশে খুব দুধে ভাতে আছে, তারা অনেকেই মানে মন থেকে চায় যে এদেশে যেন ওই মানে অবাঞ্ছিত গরিব ইমিগ্রেন্টরা যেন না আসে। এবং তাদের মধ্যে আমি যে ধরনের রেসিজম দেখেছি, সে ইসলামোফোবিয়াই হোক অথবা কৃষ্ণাঙ্গদের সম্পর্কে বিদ্বেষী হোক বা অন্যান্য ইমিগ্রেন্টদের সম্পর্কে, নিজেরা ইমিগ্রেন্ট, নিজেরা অন্য দেশ থেকে এদেশে এসে আমাদের মতন লোক যারা এদেশে এসে দুধে ভাতে আছি, সুযোগ সুবিধে সব রকমের ভোগ করছি, কেবলমাত্র আমাদের কাগজ আছে, আমাদের বৈধতা আছে এবং আমাদের উচ্চশিক্ষা আছে, কিছুটা অর্থ আছে, তার ফলে আমরা এদেশে দুধে ভাতে আছি। আমার মতন যে সমস্ত ভারতীয় এদেশে আছে, যাদেরকে আমরা খুব কাছ থেকে চিনি, তাদের মধ্যে আমি একটা অদ্ভুত মানে ডাইকোটমি যাকে বলে, বৈপরীত্য, বৈপরীত্য আমি দেখেছি এতকাল ধরে। সেটা হচ্ছে যে আমার মতন লোকেরা আমরা যেন দুধে ভাতে থাকি, আমাদের যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু এই যে এখন এই যে বাংলাদেশ থেকে সব মুসলমানগুলো আসছে আর এই কালোগুলো সমস্ত কালুয়া, কৃষ্ণাঙ্গদেরকে কালুয়া বলে, মানে এত ঘৃণা, এত রেসিজম আমি এরকম কোথাও দেখিনি। এবং চীনাদের সম্পর্কে খারাপ কথা,
চিঙ্কু চিঙ্কু করে বলে। অন্যান্য ল্যাটিন আমেরিকার যেসব মেক্সিকো বা ইত্যাদি দেশ থেকে এদেশে দারিদ্র্যের কারণে যেসব লক্ষ লক্ষ মানুষ চলে আসতে বাধ্য হয়েছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এবং সমস্ত কিছু পিছনে ফেলে এসে, হ্যাঁ, মানে নিঃস্ব রিক্ত সর্বশান্ত অবস্থায় যারা এদেশে চলে আসতে বাধ্য হয়েছে, তাদের সম্পর্কে এসব লোকেদের ঘৃণার শেষ নেই। হ্যাঁ, অর্থাৎ মানে আমার যেন কোনো ক্ষতি না হয়, আমি যেন দুধে ভাতে থাকি, কিন্তু এই সব লোকগুলো যেন এদেশে না আসে। ফলে এদের মনোভাবের সঙ্গে আর ওই হোয়াইট সুপ্রিমেসিস্ট শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ট্রাম্প বাহিনীর মানসিকতার খুব একটা পার্থক্য নেই। এই হচ্ছে ব্যাপার। কিন্তু যে সমস্ত নতুন ইয়াং জেনারেশনের যেসব ছেলেমেয়েরা এদেশে এতদিন একটা মোটামুটি একটা আশা ভরসা নিয়ে ছিল এবং তারা ভাবছিল যে এখন তারা হয়তো কেউ এইচ ভিসায় আছে, কেউ হয়তো মানে ওয়ার্ক ভিসা যেটা আর কি H1 ভিসায় আছে বা এই ধরনের ভিসাতে আছে, তারা হয়তো ভাবছিল যে এবারে তাদের একটা রাস্তা খুলে যাবে, যে একটা বৈধতা তারা পাবে বা পার্মানেন্ট রেসিডেন্সি বা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, হ্যাঁ, বা আলটিমেটলি আমাদের মতন মার্কিন নাগরিক হওয়ার পথে তারা যেতে পারবে। তাদের একটা বিরাট রকম ভাবে আশাভঙ্গ হতে চলেছে, কারণ এই ট্রাম্পরা আগেই বলে দিয়েছে যে সমস্ত ইমিগ্রেন্টদেরকে যাদের কোনো রকম, যাদের মানে বৈধতার দিক থেকে কাগজপত্রের দিক থেকে কোনো রকম ফ্ল আছে, গ্যাপ আছে, তাদেরকে এদেশ থেকে তারা একেবারে প্রথমেই লাখ লাখ মানুষকে তাড়িয়ে দেবে। ফলে এদের মধ্যে একটা ট্রাম্প সম্পর্কে একটা বিরাট মোহভঙ্গ হয়েছে, সেটা বলতেই হবে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিনিয়র জার্নালিস্ট জয়ন্ত রায়চৌধুরী। জয়ন্তদা, আপনার কাছে আসি। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম পার্থদার সঙ্গেও, যে ট্রাম্প আর কয়েক ঘন্টা পর শপথ নিতে চলেছেন, ভারত মার্কিন সম্পর্কে কি প্রভাব পড়বে? একটা বিষয় অনেকে এটা বলছেন যে বিশ্বের অনেক দেশের রাষ্ট্রনেতারা তারা যাচ্ছেন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে, কিন্তু নরেন্দ্র মোদী অনুপস্থিত। মোদীর থাকা না থাকা কি কোনো প্রভাব ফেলবে দ্বিপাক্ষিক সম্পর্কে বলে মনে হয়? মনে হয় না, কারণ অ্যাকচুয়ালি অনেকদিন আগে যদি আপনি খেয়াল করেন, সেপ্টেম্বর মাস থেকে এটা চলছে যে 20 তারিখে যাবে জয়শঙ্কর, পরে মোদির সঙ্গে তার ট্রাম্পের দেখা হবে। এটা নিশ্চয়ই আগের থেকেই ভারত সরকার আগে থেকে ঠিক করেছিল। কেউ কেউ বলছে যে মোদি যখন আমেরিকা গেছিল তখন সে ট্রাম্পের সঙ্গে দেখা করেনি, এটার জন্য একটা কিছু রাগ আছে। এগুলো আমার মনে হয় মানে ইট ওয়াজ নট পসিবল for Mr. Modi to meet Mr. Trump at that stage of time, because আগের মনে আছে সেই মোদি ওনার ক্যাম্পেনে প্রায় ক্যাম্পেন করতে শুরু করে দিয়েছিলেন, দ্যাট ওয়াজ নট টেকেন ইন গুড স্পিরিট বাই ইদার ইন্ডিয়ানস অর বাই আমেরিকানস। তো এবার সেইটাকে উনি শোধরাবার চেষ্টা করেছেন। উনি হি স্টেড আউট অফ দি প্লেস and he did not meet the candidates because he did not want it to be seen যে ভারতবর্ষ বা ভারতীয় জনতা পার্টি বা মোদি এটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, which I think was a wise decision। কিন্তু কারণ কেউই জানতো না যে ট্রাম্প জিতবে কি বা বাইডেন জিতবে বা ডেমোক্রেটিক পার্টির কামালা হ্যারিস জিতবে। তো সেটা সেদিক দিয়ে সে ঠিকই করেছিল। এখন ট্রাম্প আর মোদির মধ্যে একটা কেমিস্ট্রি আছে, প্লাস একটা কনভার্জেন্স অফ ইন্টারেস্টস আছে। সেই জন্য আমার মনে হয় না ট্রাম্প এবং মোদির মধ্যে খুব একটা কিছু ঝামেলা হবে, বরঞ্চ ভালো হবে। অলরেডি ট্রাম্প নিশ্চয়ই মোদির কথাতেই বাংলাদেশ নিয়ে একটা উক্তি দিয়ে ফেলেছেন এবং সেটাতে বাংলাদেশের মধ্যে problem that we may face is really about tariffs, কারণ ট্রাম্প সাহেব ইমিডিয়েটলি ভারতকে নিশ্চয়ই টার্গেট করবেন না, কিন্তু গতবার যদি আপনার মনে থাকে মোদির সঙ্গে ভাব থাকা সত্ত্বেও সে ভারতকে টার্গেট করেছিল এবং আমাদের জিএসপি সরিয়ে দিয়েছিল, স্টিল ইত্যাদির উপরে কিছু ট্যারিফও বাড়িয়েছিল, এবারও বাড়াবে। কারণ আমরা আমেরিকার সঙ্গে যারা যে দেশেদের একটা পজিটিভ ট্রেড ব্যালেন্স আছে তার মধ্যে আমরা আছি, প্রথম 10 জনের মধ্যে আমরা আছি, যদিও আমাদের স্থান 10ম সংখ্যায় আছে, কিন্তু আমরা আছি। প্রথম কোপটা পড়বে চায়নার উপরে, তারপরে আমাদের উপরে নিশ্চয়ই কোনো না কোনো সময় ট্যারিফ নিয়ে পড়বে।
কিন্তু পজিটিভসটা দেখা যাক। পজিটিভসটা কি? পজিটিভটা হচ্ছে এই 1 নম্বর, যে ট্রাম্প আগেও কোয়াডের সম্বন্ধে খুব উচ্ছ্বাসিত কথা বলেছেন, এবং অকাস তৈরি হওয়ার পরে একটা কথা ছিল যে ওয়্যার ইজ কোয়াড। অকাস হওয়া সত্ত্বেও কোয়াডের একটা রেলেভেন্স আছে, সেটা সবাই জানে। কারণ জাপান হচ্ছে ফ্রন্টলাইন স্টেট, অস্ট্রেলিয়া ফ্রন্টলাইন স্টেট নয়, নিউজিল্যান্ড ফ্রন্টলাইন স্টেট নয়, ইংল্যান্ড তো অনেক দূরে, ভারত ফ্রন্টলাইন স্টেট, আমাদের বর্ডারে চায়না। আমাদের সবচেয়ে যদি কোনো দুটো দেশ চায়নার সামনাসামনি মুখোমুখি করছে, সেটা হচ্ছে ভারত এবং জাপান। যে কোনো আপনারা যখনই চেষ্টা করবে ওয়েস্টার্ন কান্ট্রিজরা একটা অ্যান্টি চায়না অ্যালায়েন্স করা, তখন এই দুটো দেশকে নেবার চেষ্টা করবে। এখন এটা ভারতের উপরে বা জাপানের উপরে যে তারা কতটা গভীরভাবে সেই অ্যান্টি চায়না অ্যালায়েন্সে যাবে, কারণ তাদেরও তো একটা এখানেই খেয়ে থেকে বাঁচতে হবে। একটা চাইনিজ প্রবাদ আছে যে যদি সমুদ্র থাকেন তাহলে ক্রোকোডাইলের সঙ্গে সারাক্ষণ লড়বেন না। তো সেটাও আমাদের চিন্তা করতে হবে। কিন্তু হ্যাঁ, আমাদেরকে নিজেদেরকেও সতর্ক করতে হবে, কারণ যতই আমরা বর্ডার নিয়ে চায়নার সঙ্গে ডিল করি বা না করি, আমাদের মনে রাখতে হবে চায়না একটা দেশ যে কোনো ডিল, কোনো ট্রিটিকে সে মানে না, কখনোই মানেনি। সে সবসময় হ্যাঁ বলে, আবার তারপরেই বলে যে না, আমরা তো না বলেছিলাম, এখন হ্যাঁ বলে ফেলেছি। তো এটা একটা জিনিস আমাদের থাকতে হবে। কারণ চাইনিজ আর একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে একজন চাইনিজ থিঙ্কারই 7খানা যুদ্ধের সম্বন্ধে কথা বলেছিলেন, এবং তার মধ্যে তাইওয়ান ছিল, জাপানের কিছু ওই যে পাথর নুড়ি আছে সমুদ্রের মধ্যে, তাদের কথা ছিল, যেটাকে ওরা সাউথ টিবেট বলে, যেটা আমরা অরুণাচল প্রদেশ হিসেবে মানি, সেটার কথা ছিল। আরো কিছু কিছু জায়গা ছিল, সেই 7টার মধ্যে আমরাও কিন্তু পড়ি, সবসময় পড়বো, সবসময় থাকবো। জাপান একটা সবসময়, জাপান কোরিয়া দুটোই চায়নার তীরের নিশানায় থাকবে, আমরাও থাকবো। এটা নিয়ে আমাদের মানে ভেবে কোনো লাভ নেই যে আমরা থাকবো না, এই ভাবাটাও মূর্খামি হবে। সেই হিসেবে আমাদের আমেরিকার সঙ্গে বন্ধুত্ব এই ব্যাপারে রাখতে হবে, এবং ট্রাম্পও সেটা জানে, এবং ট্রাম্পেরও দরকার ভারতবর্ষকে এবং জাপানকে, এবং সেই জন্য আমাদের সঙ্গে কোথাও না কোথাও হাত মিলাবে। তাছাড়া আমি আগেই বললাম যে একটা পার্সোনাল কেমিস্ট্রি আছে বিটুইন মিস্টার ট্রাম্প এন্ড মিস্টার মোদি, উইচ ক্যানট বি আগেন বি ইগনোরড। বাংলাদেশের কথা যদি আপনি ওঠান, তাহলে আমি এটাই বলবো যে বাংলাদেশে আগের সরকার ভেবেছিল, এটা একটা বলতে পারেন 75 বা 71-এর একটা থ্রোব্যাক ছিল, যেটা আমেরিকান ডিপ স্টেট। আমার মনে হয় ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে এ নিয়ে একমত হবেন। আমেরিকান ডিপ স্টেটের রাগ বরাবরই ছিল যে আমরা 71 করতে পেরেছিলাম, করে ওদেরকে জায়গায় দেখানো হয়েছিল, সেই জন্য 75 হয়েছিল। 75-এর পরে আমরা আবার শেখ হাসিনাকে 90-এর দশকে ফেরত পাঠালাম বাংলাদেশে, তাতে বাংলাদেশে যথেষ্ট উত্তাল অবস্থা হলো, ডেমোক্রেসি নিয়ে আবার সরগোর হলো বাংলাদেশ। আলটিমেটলি ডেমোক্রেসি এলো, শেখ হাসিনার প্রথম সরকার 96 থেকে এলো, তারপরে আবার বিএনপি এলো, তারপরে আবার শেখ হাসিনা এলেন। কিন্তু সেই যে শেখ হাসিনা এলেন তারপরে আর গেলেন না, সেটা নিয়ে বিএনপিরও রাগ ছিল, এবং ডিপ স্টেট যারা এদের পুশ ছিল, বিএনপি জামাতের সঙ্গে ওদের খুব ভালো ভাব ছিল। আমেরিকান ডিপ্লোম্যাটসরা বরাবর বলতো যে জামাত নাকি ওরা কি যেন বলে, মডারেট ইসলামিস্ট, যে দলটি 71-এ লাখ লাখ লোককে মারলো, এতগুলো মহিলাকে ধর্ষণ করলো, তারা মডারেট ইসলামিস্ট। যাই হোক, তাদের বিশ্বাস, এবং সেই বিশ্বাসে তারা সেই মডারেট ইসলামিস্টদের আবার ফেরত এনেছে ডক্টর ইউনূসের সাথে। তো এখন দেখা যাক কি হয়। আমার মনে হয় ডিপ স্টেট থাকলে পরেও ট্রাম্প বুঝবে যে আফটার অল ট্রাম্পের বিশ্বাস, ট্রাম্প ডাজ নট ওয়ান্ট টু স্পেন্ড টু মাচ মানি ইন রিজলভিং দি স্মল ব্যাটলস বাংলাদেশ, এইসব ম্যান ত্যান প্যান প্যানের জন্য। তারা চায় লোকাল একটা চৌকিদার থাকুক, তো আমরা লোকাল চৌকিদার। আগেও এটা হয়েছে, রিপাবলিকানরা যখন থেকেছে তখন ভারতবর্ষকে তারা লোকাল পুলিশম্যান বলতে পারেন অ্যাপয়েন্ট করেছে, এবং বলেছে ঠিক আছে, তো আমাদের ব্যাকইয়ার্ডে যা করার তোমরা করো। তো সেটা হবে কি হবে না সেটা জানি না, কিন্তু সেটা দেখা যাক। ট্রাম্পের প্রথম কমেন্টটা তো একটু এনকারেজিং অ্যাজ ফার অ্যাজ দ্য ইন্ডিয়ান ডিপ স্টেট ইজ কনসার্নড। জয়ন্ত দা, যে আমরা দেখেছি যে যেভাবে নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে তার যোগাযোগ, এবং ট্রাম্পও বলেছেন যে তারা যথেষ্ট ক্লোজ, এর আগে আমরা দেখেছি। সেখানে ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠান যেটা বলা হচ্ছে, অনেকেই বলছেন যে কেন মোদী গেলেন না, সেখানে শি জিনপিং এর থাকা এবং মোদীর না থাকা, কোথাও একটা মোদী যদি থাকতে পারতেন তার আরো একটা পালক যোগ হতো না তার প্রচারের ক্ষেত্রে, অন্তত যেভাবে প্রচার করতে দেখি আমরা এই সরকারকে। জানি না পালক যোগ হতো কিনা, হয়তো হতো, নিশ্চয়ই হতো, কারণ এটা একটা পজিটিভ। ভারতের সব প্রধানমন্ত্রী এটা খুব ভালোবাসে যে আমেরিকা তাকে ডেকেছে বা রাশিয়া তাকে ডেকেছে। আগে রাশিয়া খুব ইম্পর্টেন্ট দেশ ছিল, কিন্তু আপনি ট্রাম্পের দিক দিয়ে দেখুন,
ট্রাম্পের জন্য কিন্তু শত্রুর সঙ্গে দেখা করাটা বেশি ইম্পর্টেন্ট। যদি আমেরিকার এই মুহূর্তে কোনো শত্রু থাকে সেটা হচ্ছে চায়না, তাদের নেমন্তন্ন করেছে, সেই জন্য তাদের করেছে। প্রতিবেশীদের সে সবকটা প্রতিবেশীকে নেমন্তন্ন করেছে। ইউরোপীয় তার যারা তার ওয়েভলেন্থে চিন্তাধারা করে তাদেরকে সবাইকে নেমন্তন্ন করেছে। ভারতবর্ষকে নেমন্তন্ন করেনি ঠিক, জাপানকেও নেমন্তন্ন করেনি। অথচ জাপান আর ভারতবর্ষ, আমি আগেই আপনাকে বোঝালাম যে কেন ভারতবর্ষ আর জাপান আমেরিকার জন্য খুবই ইম্পর্টেন্ট। শত্রুকে ধরেছে, তাহলে তো সে একদিক দিয়ে কৌটিল্য নীতি অনুসরণ করছেন, শত্রুকে জড়িয়ে রাখছেন, বা বলতে পারেন কনফিউশিয়াসের নীতিও অনুসরণ করছেন। শত্রুকে তিনি জড়িয়ে ধরছেন, কারণ শত্রুকে জড়িয়ে ধরাটা খুব দরকার। আপনি বন্ধুদের সঙ্গে তো বন্ধুত্ব রাখবেন, কিন্তু তার থেকে আগে আপনাকে কিন্তু শত্রুর সঙ্গে বোঝাপড়া করতে হবে। তো তিনি খুব একটা ভুল করছেন, আমার মনে হয় তার দিক দিয়ে তিনি ঠিক করছেন। এখন তাতে যদি কেউ মনে করে আমাকে কেন ডাকেনি, তা একে কেন ডাকেনি, এটা আমার মনে হয় এটা আননেসেসারি। আমার মনে হয় আগের থেকেই ভারতবর্ষ এটা বুঝে গেছিল যে তাদের ডাকা হবে না, এবং যে জন্য অনেক আগে সেপ্টেম্বর মাসে আপনি যদি দেখেন তখনও অনেক রকমের এই নিয়ে কথা হয়েছিল যে জয়শঙ্কর যাবে সোয়ারিং ইন সেরেমনিতে, নাকি মোদি। পার্থদা, মানে ভারতের যে বাজার সেটাকে কখনোই আমেরিকার পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, এবং সেদিকে আমেরিকার নজর আছে। সুতরাং আমেরিকা নিজের স্বার্থেই ভারতকে দূরে সরাবে না। সেটা তো আমি আগেই বললাম যে ভারত এখন পৃথিবীর সবচাইতে বেশি জনসংখ্যার দেশ, এবং ভারতের বাজার হচ্ছে আমেরিকার জন্য কেবলমাত্র জিনিসপত্র বিক্রির জন্য সবচাইতে বড় বাজার নয়। ভারতের যে ওয়ার্কফোর্স, এডুকেটেড ওয়ার্কফোর্স, সেটাও আমেরিকার জন্য ভীষণভাবে দরকার। কারণ আমেরিকার আসল অবস্থা যারা জানেন, হ্যাঁ, তারা জানেন যে আমেরিকার ভেতরে শিক্ষার অবস্থা এতই খারাপ। এবং আমি আগেও অনেক আলোচনায় বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে 40%-এর বেশি মানুষ তারা কলেজে যায় না, কলেজ অশিক্ষিত। ফলে সমস্ত রকম হাইটেক বা বড় বড় কর্পোরেশনের কাজকর্ম করার জন্যে যেটাকে বলা হয় হোয়াইট কলার ওয়ার্কফোর্স, সেটা এখন আমেরিকাতে মোটামুটিভাবে ধরুন ভারতীয়রা আছে, কোরিয়ানরা আছে, পৃথিবীর বিভিন্ন দেশের যারা আমাদের দেশের মতন যেখানে আর্থসামাজিক অবস্থা, সেই দেশ থেকে যে সমস্ত উচ্চশিক্ষিত ইমিগ্রেন্টরা এদেশে এসেছে, মোটামুটি তারাই এখন ওই সেকেন্ড টিয়ার যেটাকে বলে, সেকেন্ড লেভেল, একেবারে টপ লেভেলে ওরা হোয়াইট ছাড়া আর কারুকে ওরা বসতে দেবে না। কিন্তু তারপরের যে লেভেলটা আছে, এক্সেপ্ট ওই গুগলের পিচাই, এই সমস্ত কিছু কিছু জায়গাতে ওরা একটা জাস্ট শোকেস হিসেবে বসিয়ে রেখেছে। তাছাড়া মোটামুটিভাবে হোয়াইট কলার ওয়ার্কফোর্সের জন্য ভারতকে এখন খুব দরকার। এটা হচ্ছে আমেরিকার একটা বিরাট পণ্য, মানে মানুষ নামক পণ্য, যেটার কথা আমরা এই যেরকম একটা গল্প আছে না, খুব কুইকলি বলছি, বেশি সময় নেব না, যে বাংলাদেশের সীমান্তে পাচার হচ্ছিল, কেউ ধরতে পারছে না কি পাচার হচ্ছে, কোনো গরুর গাড়িতে কিছুই পাওয়া যাচ্ছে না, হাজারবার তল্লাশি করেও। তারপরে দেখা গেল যে আসলে গরুই পাচার হচ্ছে। তো সেরকম মানুষ যে পণ্য, সেটা অনেক সময় আমরা খেয়াল করি না, কিন্তু মানুষ হচ্ছে। আর ভারতের যে এই যে নতুন প্রজন্মের যে উচ্চশিক্ষিত যে সমস্ত ছেলেমেয়েরা আছে, তারা তো গিলোটিনে গলা বাড়িয়ে দেওয়ার জন্য বসে আছে। মানে আমেরিকায় আসতে পারবে বা আমেরিকার কোম্পানির হয়ে কাজ করতে পারবে, সেটা তাদের কাছে একটা স্বপ্নের মতন। কারণ ইন্ডিয়াতে বসে তারা যে টাকা রোজগার করবে, আমেরিকার যে কোনো কোম্পানিতে আমেরিকায় এসে কাজ করতে হোক বা দেশে বসে আমেরিকার কোম্পানির জন্য কাজ করতে হোক, তারা তার 3 গুণ 4 গুণ টাকা রোজগার করতে পারে। যদিও তাদেরকে স্লেভের মতন খাটিয়ে নেওয়া হবে, এবং তাদেরকে কোনো ছুটি দেওয়া হবে না, তাদের কোনো মেডিকেল বেনিফিট দেওয়া হবে না, তাদের কোনো ফ্যামিলি লাইফ থাকবে না, তাদেরকে যে কোনো সময় 7 দিন 10 দিনের নোটিশে ফেরত পাঠিয়ে দেওয়া যেতে পারে। অর্থাৎ নতুন যুগের নতুন কৃতদাসের মতন তাদের খাটিয়ে নেওয়া হবে, তাতে তাদের খুব একটা আপত্তি নেই। তো এইগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিয়ন্ত্রণহীন নিষ্ঠুর যে পুঁজিবাদী মডেল, যার সঙ্গে ইউরোপিয়ান, জার্মানি বা এমনকি কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্সের পুঁজিবাদের অনেক পার্থক্য আছে।
আর ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ের কথা তো ছেড়েই দিলাম, বেলজিয়ামের কথা ছেড়েই দিলাম। মানবতাবাদী ডেমোক্রেটিক সোশ্যালিজম যেখানে আছে, তার সঙ্গে এই ভারতীয় এবং মার্কিন মডেলের পুঁজিবাদের অনেক অনেক তফাৎ, এবং যার জন্যে মোদি আর ট্রাম্প এরা একজন আরেকজনের বন্ধু। এদের মধ্যে অন্য কোনো কেমিস্ট্রি আছে জানি না। নিষ্ঠুরতার দিক থেকে এবং অমানবিকতার দিক থেকে, নিপীড়ন নিষ্পেষণের দিক থেকে, ঘৃণার দিক থেকে, বৈষম্যের দিক থেকে, নারী বিদ্বেষের দিক থেকে, বিজ্ঞান বিরোধিতার দিক থেকে এদের মধ্যে সাংঘাতিক মিল আছে। জয়ন্তদা, ভারতের অর্থনীতির এই মুহূর্তে একটা বড় সমস্যা হচ্ছে বিদেশি পুঁজি বেরিয়ে যাওয়া। তো সেক্ষেত্রে কি কোনো দিশা দেখাতে পারে এই নতুন ট্রাম্প জমানা? দেখুন, দুটোই একসঙ্গে হবে। কি বলে, ভারতের অর্থনৈতিক অবস্থার যেটা মেইন প্রবলেম হচ্ছে চারটে। একটা হচ্ছে যে আমাদের ইকোনমি স্লোয়িং ডাউন। উই নিড টু গ্রো অ্যাট 8% গ্রোথ, সেটা হচ্ছে না। আমাদের 6 থেকে 6.5 এর মধ্যে থাকবো, উইচ ইজ নট ব্যাড, বাট আমরা যদি ক্যাচ আপ করতে চাই, forget about China or about America, even if we want to catch up with, say, the levels of income of Indonesia, we have to grow at a faster rate of at least 7.5%. 8% তো লাগবেই যদি আরো তাড়াতাড়ি আমরা ডেভেলপড কান্ট্রির দিকে এগোতে চাই। সেটা হচ্ছে না, এক নম্বর। সেটার দিকে আমাদের নিশ্চয়ই অর্থনৈতিক যা যা আমরা করবো তার জন্য সেটা একটা প্রবলেম। দ্বিতীয় হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনটা কিছুটা আমাদের নিজস্ব, কারণ ফুড ইনফ্লেশন আমাদের এখানে হচ্ছে। সামহাউ ফুড প্রাইসেস বাড়ার পরে আর কমছে না আমাদের এখানে। একটা স্টিকি প্রাইসেস, একটা সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য আমাদের ফুড ইনফ্লেশনটা বাড়ছে। আর বাকিটা ইম্পোর্টেড ইনফ্লেশন, কমোডিটি প্রাইসেস সারা পৃথিবীতে বেড়ে যাচ্ছে, সেটার ইম্প্যাক্ট একটা ভারতবর্ষের উপরে পড়ছে, এবং আরো বেশি পড়বে, কারণ আমরা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এর দিকে যাচ্ছি বা ইলেকট্রনিক্স ইম্পোর্টের দিকে যাচ্ছি। রেয়ার আর্থ, রেয়ার মিনারেলস, বিভিন্ন রকমের যে যে জিনিসগুলো লাগে, আমরা গ্রিন এনার্জির দিকে যাচ্ছি। তার মানে আমাদেরকে লিথিয়াম আনতে হবে, কোবাল্ট আনতে হবে, যেগুলো আরো দাম বেড়ে যাচ্ছে এবং বাড়তে থাকবে। তো এইসব কারণের জন্য আমাদের মোটামুটি ধরে রাখুন আমরা একটা হাই কস্ট ইকোনমি এমনিতেই হয়ে রয়েছে, আরো হয়ে যাবে। এটা একটা প্রবলেম। এই দুটো প্রবলেম ছাড়া আমাদের যেটা মেজর প্রবলেম, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি খুব লো। অন অ্যান অ্যাভারেজ ধরে নিন $8 আমাদের প্রোডাক্টিভিটি রেট পার ডে পার ওয়ার্কার, হুইচ ইজ ভেরি ভেরি লো। আমরা বোধহয় 143তম প্রোডাক্টিভিটিতে আমরা দেশ। সেখানে টাকা কিছু লোক বের করে নিয়ে যাচ্ছে, বরাবরই নিয়ে যেত। এখন আমাদের যেহেতু আমাদের LRMS আরো কিছু কিছু স্কিম আছে, সেজন্য অফিসিয়ালি সেটা নিয়ে যাচ্ছে বাইরে, এবং সেটা নিয়ে যাচ্ছে বলে আমরা বিচলিত হচ্ছি। সেটা আগেও যেত, বরাবরই যেত। ইনফ্যাক্ট সেটা কালো বাজারি হয়ে যেত, কারণ আমরা যেটাকে বলে ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে আমরা ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করতাম, তাতে আমরা টাকা, আমাদের লোকেরা টাকা নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় নিত, আবার কিছু টাকা ফেরতও আসতো মরিশাস বা সিঙ্গাপুরের দিয়ে, বা বাকি টাকা সব বাইরেই ইনভেস্ট হয়ে যায়। আপনি যদি এখন লন্ডনে যান, লন্ডনে দেখবেন এক একটা ঘেটো আছে, বড় লোকদের ঘেটো। একটা হচ্ছে রাশিয়ান ওন, একটা হচ্ছে আরব ডোন, একটা হচ্ছে ভারতীয় ওন, এরকম ভাবে বিভিন্ন জায়গায় আছে। এবং অনেক আপনি হোটেল দেখবেন ছোট শহরেও, যেগুলো হয়তো জানতে পারবেন এটা একটা ভারতীয় ব্যবসাদারের হোটেল। দুবাইতেও তাই আছে। তো এই টাকাগুলো আজকে না, অনেকদিন ধরে যাচ্ছে। আমি মোদি সাহেবের রাজত্বকে আমি ডিফেন্ড করার জন্য এই কথাগুলো বলছি না, এগুলো কিন্তু আগের থেকে আছে। অনেক কিছু মোদি সাহেবের রাজত্বের সময় খারাপ হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পার্থবাবু বললেন যে মোদি সাহেব এবং ট্রাম্পের মধ্যে একরকমের, আমি যেটা কেমিস্ট্রিটা বলছিলাম উনি সেটাকে আর একটু বিশ্লেষণ করলেন, সেটা নিয়ে আমি আর মন্তব্য করব না। কিন্তু হ্যাঁ, উদার নীতি যাকে বলেন আপনি বাংলায়, বা আপনি যদি বলতে চান যে ক্যাপিটালিস্টিক ইকোনমি যদি বলেন, সেটা আমাদের এখানে আরো দৃঢ়ভাবে হয়েছে। কেউ কেউ তো বলে যে আমাদের এখানে ক্রোনি ক্যাপিটালিজমও হচ্ছে। সে যাকে যাই হোক, আমেরিকাতেও যথেষ্ট ক্রোনি ক্যাপিটালিজম আছে। তো যা হচ্ছে হচ্ছে, কিন্তু এইগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যাপার, প্রবলেম। দেশ থেকে কিছু টাকা নিয়ে যাচ্ছে, সেটা প্রবলেম না। আমাদের বাঁচোয়া হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে আমাদের আইটি বা আপনার সার্ভিসেস এক্সপোর্টস, আর দ্বিতীয় বাঁচোয়া হচ্ছে আমাদের FDI আর NRI রেমিটেন্সেস। দুটোই আমাদের এখনো অব্দি স্ট্রং আছে। মোটামুটি আইটি রেমিটেন্সেস, আইটি বা আদার্স অফ যে সার্ভিসেস এক্সপোর্টস আমরা করছি, তার প্ল্যাটু এখনো হয়নি। আমাদের যেটা মার্চেন্ডাইজ এক্সপোর্ট, সেটা শ্রিঙ্ক করছে, অল্প অল্প বিস্তার হচ্ছে, 4% 5%, কিন্তু শ্রিঙ্ক করছে। মেনলি বিকজ ট্যারিফ ব্যারিয়ার, ট্রাম্প সাহেব আসার আগেই ইউরোপীয় দেশ ইত্যাদিরা ট্যারিফ ব্যারিয়ার বাড়াতে লেগেছে, কারণ তারা নিজেদের
ব্যবসাদারদের প্রোটেক্ট করার চেষ্টা করছে। এখন ট্রাম্প সাহেব আসার পর যখন ট্যারিফ ব্যারিয়ার আরো বাড়বে, তখন সবাই একসঙ্গে এক কম্পিটিশনে বাড়াতে থাকবে, তখন আমাদের মার্চেন্ডাইজ এক্সপোর্ট আরো একটু হিট হওয়ার চান্স আছে। কিন্তু সেখানে আমাদের সার্ভিস সেক্টর আমাদের কিছুটা বাঁচাতে পারে। আর দ্বিতীয়ত এফডিআই। এখন যদি আমেরিকা নিজেরই স্বার্থে চাইবে যে চায়নার থেকে কিছুটা গ্লোবাল সাপ্লাই চেইনটা বেরিয়ে আসুক, বের করা হয়েছে কিছুটা, সেটার অফশোরিং হয়েছে, কিছুটা মেক্সিকোতে গেছে, কিছু কানাডায় গেছে, কিছু ভিয়েতনামে গেছে, কিছু কম্বোডিয়ায় গেছে, এখন কিছুটা ভারতবর্ষে এসছে। বাংলাদেশে আসার চান্সটা কম, কারণ বাংলাদেশে এখন কেওটিক সিচুয়েশন। আমার মনে হয় না খুব একটা যদি কেউ মানে সেম মস্তিষ্ক থাকে কোনো ব্যবসাদার বাংলাদেশে এই মুহূর্তের রিস্ক নিয়ে পয়সা লাগাবে। ভারতবর্ষে কিছুটা যদি আসতে পারে, আসে তো আসবে, আসার চান্স আছে। স্পেশালি যখন আমেরিকা আরো ইঙ্গিত দিয়েছে যে তারা কিছু হাই ভ্যালিউ, কিছু স্ট্র্যাটেজিক জিনিসের ব্যবসায় তারা ইনভেস্ট করতে চায়, সেটা একটা চান্স আছে সেটা আসার। তো সেটা একটা পজিটিভ সাইড। প্লাস ভারতের নিজস্ব মার্কেট বড়, সেই জন্য অনেক ব্যবসাদাররা আসতে থাকবে। সেটা রেমিটেন্সেস আমাদের মোটামুটি স্ট্রং আছে। তো সেই হিসেবে আমার মনে হয় ওটা নিয়ে আমাদের বিচলিত হওয়ার দরকার নেই। কে কোন ব্যবসাদার টাকা নিয়ে গ্রিসে একটা আইল্যান্ড কিনলো, সেটা কিনতেই পারে, সেটা কিছু করতে পারবেন না, আপনি থামাতে পারবেন না। সেটা আগেও হতো। আমাদের রাজকুমাররা কিন্তু বরাবরই কিন্তু ফ্রান্সে, ইংল্যান্ডে ভিলা কাসেল কিনে বসে থাকতো। নিউক্লিয়ার ট্রেডের ক্ষেত্রে কি সম্ভাবনা রয়েছে? দেখুন, নিউক্লিয়ার ট্রেডের ক্ষেত্রে আপনি যদি এনএসএ মিটিং যেটা হয়েছিল, এনএসএ আমেরিকান এনএসএ এসেছিল বাইডেনের লাস্ট স্টেজে, সেটা মোটামুটি কন্টিনিউ করবে আপনার ট্রাম্প সাহেবের সময় এবং বাড়বে। এখন কথাটা হচ্ছে যে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে স্মল নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এখন কতটা আমরা সাকসেসফুল হবো জানি না, তবে আমাদের কাছে একটা এস্টাবলিশ টেকনোলজি আছে। সেটাতে বিভিন্ন প্রাইভেট কোম্পানির সঙ্গে ভারতীয় সরকার যোগ করে কিছু স্মল নিউক্লিয়ার রিঅ্যাক্টরস বসাবার কথা হচ্ছে। টাটা একজন আগ্রহী। এখন যখন টাটা আগ্রহী হয়েছে, তখন আপনি দেখবেন যে আমেরিকান যারা কোম্পানি, যারা আগে থেকে টাটার সঙ্গে ব্যবসা করে আসছে, তারাও আগ্রহী হবে, তারাও আসবে। ফ্রেঞ্চরাও কিছু ইন্টারেস্ট দেখিয়েছে, তো এরা আসবে। এবং এরা যদি আসে, they are also established countries as far as nuclear industry is concerned, as far as nuclear trade is concerned. আগেও আমাদের সঙ্গে এরা পার্টনার করেছে। যবে থেকে ইন্ডো ইউএস নিউক্লিয়ার প্যাক্ট হয়েছিল, প্রণববাবু গিয়ে প্রথম ওটা নিয়ে কথাবার্তা বলেছেন, আলটিমেটলি ওটা হলো। সেটা আপনারা জানি 2008-এর শেষের দিকে হয়েছিল। সেইটার পর থেকে কিছু না কিছু এগাচ্ছে। এবার এই স্মল নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা একটা নতুন জিনিস, এটা যদি সাকসেসফুলি করতে পারে তাহলে এই মডেলে অন্য দেশে হবে, কারণ সবাই এটাতে ইন্টারেস্টেড আছে। এভরিবডি ইজ ইন্টারেস্টেড ইন নিউক্লিয়ার পাওয়ার, বাট এভরিবডি ইজ স্কেয়ার্ড অফ নিউক্লিয়ার পাওয়ার এট দ্য সেম টাইম। স্মল নিউক্লিয়ার রিঅ্যাক্টর একদিক দিয়ে আমার নিজের ধারণা যে সেটা আরো একটু ডেঞ্জারাস আছে, কারণ আপনি ছোট ভাবছেন যে ছোট বলেই যে সেটা লেস ডেঞ্জারাস তা নয়। তবে হ্যাঁ, মেজর নিউক্লিয়ার পাওয়ারে যদি গন্ডগোল হয়, যেমনি জাপানে হয়েছিল, আপনার মনে আছে কিনা, তখন যে ভয়াবহ অবস্থা তার থেকে একটু কম ভয়াবহ অবস্থা হবে। তো যাই হোক, এটা নিয়ে এখন চলছে কথাবার্তা, কিন্তু দিস ইজ নট সামথিং উইচ উইল বি ডান ওভারনাইট, বাট উই হ্যাভ আ টেকনোলজি উইচ ইজ রেডিমেড। সেটা অন্যদের কাছে নেই। আর তার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে থোরিয়াম। আর সেই থোরিয়ামটা মোটামুটি আমাদের কাছে আছে, অন্য দেশের কাছেও আছে। তো সেইটা নিয়ে যদি কাজ করে, দেখা যাক কি হয়। আরেকটি বিষয়, আন্তর্জাতিক ব্যবসায়ী হিসেবে আদানির যে উত্থান, যেটা আমাদের সরকারের তার সমস্ত রকম সমর্থন আছে আদানির পেছনে, আমরা জানি। সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে নাকি ইলেকশনের আগে ট্রাম্পের ফ্যামিলির সদস্য আদানির কাছে এসে আহমেদাবাদে তার সঙ্গে দেখা করে গেছেন, এবং মানে এই ধরনের একটা নৈকট্য তৈরি হয়েছে। আদানির এই যে উত্থান এবং ফুলে ফেপে ওঠা, সেটা কি আরো বেশি বাড়বে? এবং হিন্ডেনবার্গ রিসার্চের এই বন্ধ হয়ে যাওয়া, তার বিরুদ্ধে যে মামলা রয়েছে সেটাও হয়তো আর থাকবে না, সেটা এখন বলা যাচ্ছে না কি অবস্থা। সেটা ভারতের অর্থনীতির জন্য কতটা ভালো হবে, বা সেটা ব্যক্তিগতভাবে আদানির কাজ করবে নাকি ভারতের অর্থনীতিকেও সাহায্য করবে? না, এই গল্পটা আমি জানি না যে সত্যি সত্যি ট্রাম্পের আত্মীয়রা আদানি সাহেবের সঙ্গে দেখা করেছে কি দেখা করেনি। এটা নিয়ে মন্তব্য করা আমার পক্ষে অসম্ভব, কারণ যে খবরটা আমি জানি না, যেটা সত্যতা আমি জানি না, সেটা নিয়ে বলতে চাই না। আমেরিকাতে আমি এইটুকু জানি যে আমেরিকাতে লিগ্যাল প্রসিজার এরকম ভাবে ঠুনকো নয় যে একটা কোম্পানি বন্ধ হয়ে গেল তো লিগ্যাল কেসটা বন্ধ হয়ে যায়। আমেরিকাতে লিগ্যাল প্রসিজার যদি কিছু শুরু হয়ে থাকে সেটা কন্টিনিউ করবে, এবং ওখানে
অত সহজ না। আমি বলছি না যে আমেরিকার লিগ্যাল প্রক্রিয়াকে ইনফ্লুয়েন্স করা যায় না, সেটা সম্বন্ধে পার্থবাবু বলতে পারবেন, আমি বলতে পারবো না। কিন্তু আমি এটা বলছি যে ইট ইজ নট সো ইজি। আমেরিকাতে বা ইউরোপে আপনি লিগ্যাল প্রসিজারকে সাবভার্ট করে দেবেন, এটা নট দ্যাট ইজি, এটা হয় না। দ্বিতীয়ত কোথায় অবধি আদানি সাহেবের এটাতে সুবিধা হবে কি হবে না ট্রাম্পের আশা, সেটা বলা মুশকিল। এলন মাস্ক যদি এলন মাস্ক ইজ দ্য ক্লোজেস্ট বিজনেসম্যান টু ট্রাম্প। এখন তার সঙ্গে ভারতে কার কার ব্যবসার সম্পর্ক আছে সেটাও আপনাকে দেখতে হবে। এ নিয়ে আমার মনে হয় আপনি যদি পার্থবাবুকে জিজ্ঞেস করেন, উনি হয়তো আমার থেকে। পার্থদা, যেটা অনেকে বলছেন যে এই হিন্ডেনবার্গ রিসার্চের বন্ধ হয়ে যাওয়াটা এটা অনেকটা রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে একটা ঝামেলার ব্যাপার আছে এটা নিয়ে। আরেকবার বলুন। হ্যাঁ, হিন্ডেনবার্গ রিসার্চের এই বন্ধ হয়ে যাওয়া এই ইস্যুটাকে নিয়েই রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে তাদের মধ্যেই একটা গন্ডগোল আছে। তারা দুপক্ষ দুরকম চান এই বিষয়টিকে নিয়ে। হ্যাঁ, সে তো আছেই, কিন্তু রিপাবলিকান ডেমোক্রেটদের মধ্যে যারা সবচাইতে প্রভাবশালী যে সমস্ত নেতা বা নেত্রী আছে, তাদের মধ্যে তো তাদের যেটাকে বলে মোডাস অপারেন্ডাই বা কার্য পদ্ধতি, তার মধ্যে তো খুব একটা পার্থক্য আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, মানে আজকে আপনি যদি রিপাবলিকান ডেমোক্রেট লাইন বলেন তাহলে সেটা খুব অ্যাবস্ট্রাক্ট লাইন, ভেগ লাইন। তার চাইতে আমি বরঞ্চ বলবো যে সমস্ত ডেমোক্রেটদের মধ্যে যে সমস্ত প্রগতিশীল যে সমস্ত নেতা নেত্রী আছে, তারা বরঞ্চ চায় যে এই হিন্ডেনবার্গ রিসার্চ এর ভিত্তিতে যেন এই আদানি বা পার্থদা আপনাকে একটু থামাচ্ছি। হ্যাঁ জয়ন্তদা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, মাঝখানে একটু আটকে গেছে। হ্যাঁ হ্যাঁ, পার্থদা বলুন। তারা চাইবে যে হিন্ডেনবার্গ বা এই সমস্ত যে রিসার্চ গুলো বেরিয়েছে, সেই রিসার্চের ভিত্তিতে যে সমস্ত আদানি জাতীয় যে সমস্ত টাইকুন, ক্রোনি ক্যাপিটালিজম যে কোন জায়গাতে পৌঁছেছে, সেটা এই আজকের পৃথিবীতে দেখুন, এরা সবাই একজন আরেকজনের সঙ্গে একসঙ্গে কাজ করে, মানে যেটাকে সহজ ইংরেজিতে বলে দে আর ইন বেড টুগেদার। হ্যাঁ, আজকে এলন মাস্ক বা বিল গেটস বা জেফ বেজোস, এই যে সমস্ত বিশাল বিশাল যে সমস্ত টাইকুন রয়েছে, কর্পোরেট টাইকুন, তারা ভারতবর্ষে ভীষণ রকম সক্রিয়। হ্যাঁ, আজকে ভারতে অ্যামাজন কোথায় চলে গেছে দেখুন আপনি। অ্যামাজনের মালিক হচ্ছে জেফ বেজোস, পৃথিবীর ধনী, বিশালতম ধনী। হ্যাঁ, মোদির কেবলমাত্র মোদির 10 বছরে শুধু মোদির সাহায্যে আজকে আদানি পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ ধনীতে পরিণত হয়েছে। এর থেকে বড় ক্রোনি ক্যাপিটালিজমের উদাহরণ আর কি থাকতে পারে? এবং ভারতের মানে ক্যাপিটালকে আজকে যদি আপনি, আগেও আমাদের দেশে বৈষম্য ছিল, ধনী দরিদ্রের বৈষম্য চিরকালই আমাদের দেশে ছিল। আমি নিজে খুব গরিব ঘর থেকে উঠে আসা একটা ছেলে, দারিদ্র আমি কাকে বলে জানি, সে আমি দেখেছি। কিন্তু আজকের বৈষম্যটা ভারতে যে জায়গাতে গিয়ে পৌঁছেছে, তার পিছনে সবচাইতে বড় পারপিট্রেটর যদি কারুকে বলে, সেটা হচ্ছে একদিকে এই মোদী সরকার এবং তার সঙ্গে এই আদানি আম্বানির মতন লোকেরা। ঠিক আমেরিকাতে যেমন ধনী দরিদ্রের বৈষম্য একটা অবিশ্বাস্য চেহারা নিয়েছে। আমি সবসময় একটা উদাহরণ দিই, বা আমার এই যে আমেরিকার স্বপ্নপুরী না হত্যাপুরী বলে যে বইটা, তাতে আমি দেখিয়েছি যে ক্যাপিটালিস্ট দেশগুলোর মধ্যে আমেরিকাতে ধনী দরিদ্রের বৈষম্য সবচাইতে বেশি ক্যাপিটালিস্ট দেশগুলোর মধ্যে। হ্যাঁ, এবং সেটা যে কত বেশি মানে অবিশ্বাস্য আকারে চলে গেছে। মানে বলা হচ্ছে যে সিইও অর্থাৎ যে কোম্পানির যে মালিক, তার সঙ্গে সেই কোম্পানির যে সাধারণ একজন ওয়ার্কার, সেই ওয়ার্কারের ওয়েজ ডিফারেন্স হচ্ছে 1000 গুণ, 1000 টাইমস অন অ্যাভারেজ। মানে অবিশ্বাস্য। এবং আমাদের দেশে এই মডেলের, আমি কিন্তু পুঁজিবাদের বিরোধী না, কিন্তু আমি বলছি এই মডেলের যে একটা অনিয়ন্ত্রিত লাগাম ছাড়া পুঁজিবাদ, সেই পুঁজিবাদ কিন্তু এমনকি ডক্টর মনমোহন সিং এর সময়তেও এরকম অবস্থা ছিল না। একদিকে এইটা হচ্ছে,
আরেক দিকে IMF, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তারা সবাই একসঙ্গে কাজ করছে। তারা চাইবে না যে হিন্ডেনবার্গের মতন যে রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো প্রকাশিত হোক, বা সেই রিপোর্টগুলোর ভিত্তিতে এই ক্রনিক ক্যাপিটালিস্ট যে সমস্ত লোকেরা আছে আদানির মতো, তাদের কোনো রকম পানিশমেন্ট হোক, কোনো রকমের তাদের পেনাল্টি হোক, বা তাদের লাইসেন্স কেড়ে নেওয়া হোক, এই ধরনের রাস্তায় তারা যাবে না। তার কারণ হচ্ছে যে ওরা ওই মার্কিন মডেলের ক্রনিক ক্যাপিটালিজম ভারতের ওপরে জোর করে চাপিয়ে দিয়েছে, এবং এত সফলভাবে চাপিয়ে দিয়েছে যে তার থেকে উইথড্র করে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ফলে ট্রাম্পের সময় সেই জিনিসটা আরো অনেক বেশি বাড়বে, কারণ তারা নিজেরাই এই ধরনের ক্রনিক ক্যাপিটালিজম এবং যেটা বেসড অন ডিসক্রিমিনেশন, based on racial prejudice, based on religious prejudice, তার উপরে দাঁড়িয়ে আছে। এবং সেই জিনিসটা ট্রাম্পের সময় ঠিক ভারতে যেরকম মোদির 10 বছরে যেরকম একটা টোটাল সোশ্যাল পোলারাইজেশন হয়েছে, ট্রাম্পের সময় আমেরিকাতে এই সোশ্যাল পোলারাইজেশনটা একেবারে অন্য লেভেলে চলে যাবে, যার পরিণামে এই অ্যান্টি ইমিগ্রেন্ট যে সমস্ত স্টেপগুলো নেওয়া হচ্ছে, যার কথা তখন জয়ন্তবাবু আসেননি, তখন আমি বললাম যে কিভাবে অ্যান্টি ইমিগ্রেন্ট ধরপাকড় শুরু হচ্ছে, এবং কিভাবে মাস ডিপোর্টেশনের কথা বলা হচ্ছে, কিভাবে এদেশে যেসব ছেলেমেয়েরা জন্মেছে, যাদের বার্থ রাইট সিটিজেনশিপ এতকাল ছিল, তাদের সেই সিটিজেনশিপ রিভোক করে দেওয়ার কথা বলা হচ্ছে, যে এদেশে জন্মালেও তুমি এদেশের নাগরিকত্ব পাবেন যদি তোমার বাবা মা নাগরিক না হয়। এই সমস্ত কিছু এক সূত্রে গাঁথা, এবং সমস্ত কিছু একটা বিশেষ ধরনের একটা আর্থসামাজিক ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ফলে ট্রাম্পের সময় সেই শোচনীয় অবস্থাটা আরো বেশি বেড়ে যাবে, আরো বেশি মাত্রাছাড়া হয়ে যাবে বলে আমার বিশ্বাস। যদিও আমি একেবারেই জো বাইডেন বা এই ক্লিন্টন ডেমোক্রেটদের নীতিতে মোটেই বিশ্বাস করি না, এবং তারা যা ক্ষতি করে গেছে সেই ক্ষতির ফসল আজকে আমেরিকার মানুষকে ভোগ করতে হচ্ছে। বাইডেনের 4 বছরে যে অর্থনীতির অবস্থা যেখানে চলে গেছে, আমি তো লেবার ইউনিয়নে বহুকাল ধরে কাজ করেছি, হাজার হাজার আমেরিকান ওয়ার্কারের সঙ্গে কাজ করেছি, আমি দেখেছি ভালো ভালো লোক কিন্তু কিভাবে তারা ডেমোক্রেটিক পার্টির দিক থেকে তারা মুখ ঘুরিয়ে নিয়েছে এবং ট্রাম্পকে ভোট দিয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বোধহয় গাজা ইসরায়েলের সিজফায়ার। এর পেছনে কি কারণ রয়েছে মনে হয়? মানে বাইডেন সরকার এবং ট্রাম্প দুজনেই দাবি করছেন যে তারাই এর পেছনে রয়েছেন। তারা ট্রাম্পও বলছেন যে তিনি তার জন্যই এই সাময়িক যুদ্ধবিরতি। এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? বলা মুশকিল, তবে দেখুন এতটা যে বেড়েছে গাজার যেভাবে যুদ্ধটা বাড়লো, এটা নিয়ে তো বলতেই হবে যে আমেরিকান সরকার, সে ইনকামিং সরকার এবং আউটগোয়িং সরকার দুজনেরই সেই একটা তো পিছন দিক দিয়ে উস্কানি ছিল, বা বলতে পারেন সমর্থন, এক রকমের সমর্থন, ওপেন সমর্থন না হলেও এক রকমের ট্যাসিট এগ্রিমেন্ট ছিল যে ঠিক আছে যা করছেন করুন। তো এটা না হলে পরে তো এতটা করা যেতে পারত না। যেভাবে সিভিলিয়ানসদের ক্ষতি হয়েছে ওখানে, আমি মানছি ইসরায়েল যেটা বলছে যে তাদের উপরে আক্রমণ হয়েছিল, হোস্টেজ না হয়েছিল, সব মানলাম, কিন্তু এট দ্য সেম টাইম এইভাবে নির্মম ভাবে যেভাবে সিভিলিয়ানসদের অ্যাটাক করা হয়েছে, এটা তো একটা উদাহরণ, এরকম মানে খুব একটা দেখা যায়নি কোথাও। আমার মনে হয় যেভাবে আমরা 71-কে বলি যে একটা জেনোসাইড ছিল, তার থেকে কম ডেফিনেটলি, কিন্তু সেই দিকে তো এগাচ্ছিল এটা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখতে হবে ইউক্রেন আর রাশিয়ার মাঝখানে কি হবে, কারণ বাইডেন সাহেব তো বলেছিলেন ট্রাম্প সাহেব বলেছিলেন 24 ঘন্টার মধ্যে উনি সেই যুদ্ধটাও শেষ করে দেবে। তো দেখা যাক কি হয়। উনি মোটামুটি রাশিয়ার সঙ্গে ভাব করার বোধহয় উনি ফেভারেও আছেন, তবে সেটাতে আমি আপত্তি করি না, কারণ আমি জানি না পার্থবাবুর কি চিন্তা সেটা নিয়ে। আমার নিজের মনে হয় যে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা, এছাড়া অনেকটা কিন্তু আপনার ইউরোপিয়ান ইউনিয়নের উস্কানি না থাকলে পরে এতটা এগাতো না। ইউক্রেন বরাবরই রাশিয়ার একটা অংশ ছিল। প্রথম বিশ্বযুদ্ধেতেও কিন্তু ইউক্রেন নিয়ে যুদ্ধটা ছিল বিটুইন রাশিয়ানস অ্যান্ড জার্মানস, তারপরে আলাদা যেভাবে যা হোক হোক, কিন্তু এটা একটা ফ্যাক্টর যে এটা একটা যেন মনে হয় যে একটা পুরনো ইউরোপীয় যুদ্ধটা আবার করে জেগে উঠেছে, এবং রাশিয়ার পক্ষে সম্ভব নয় যেটা অ্যাকসেপ্ট করে নেওয়া যে ইউক্রেন সম্পূর্ণরূপে নেটোর
সদস্য হবে, বা তার একদম একটা বিস্ফোরা তার বডি পলিটিকের ভিতরে একখানা ইউক্রেন ঢুকে বসে রয়েছে, যেরকম ভাবে স্ট্র্যাটেজিক্যালি পজিশন ইউক্রেন, সেখানে রাশিয়ার পক্ষে সম্ভব নয়। যে জন্য রাশিয়া ক্রিমিয়া নিয়ে নিয়েছে, যে জন্য অন্য রাশিয়ান স্পিকিং অনক্লেভস গুলো নিয়ে নিয়েছে, তারপরেও যুদ্ধ চলে গেছে সেটা আলাদা কথা। বোথ সাইডস হ্যাভ ট্রাইড টু ম্যাক্সিমাইজ দেয়ার পজিশন সো দ্যাট পরে যখন পিস হবে তখন দে ক্যান কাম টু সাম কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং। প্লাস আমার মনে হয় ইউরোপিয়ান ইউনিয়ন ভেবেছিল যেভাবে আফগানিস্তান রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নকে ব্লিড করেছিল, সেইভাবে যদি ইউক্রেনকে দিয়ে ব্লিড করানো যায়, তো সেটাও কিছুটা ছিল, ফ্যাক্টর ছিল। কিন্তু আলটিমেটলি they should realize that their real danger is from China, not from Russia. এবং it is better to have Russia on their side if they want to have some kind of an understanding. Ultimately, if you want to take on China, you need Russia on your side. যখন রাশিয়াকে শেষ করার জন্য আমেরিকার যুদ্ধ না করেও বিনা যুদ্ধে জয় করলো, সোভিয়েত ইউনিয়ন ভাঙলো, সেটা তখনই হওয়া সম্ভব হলো যখন চায়না তাদের পক্ষে চলে গেল। 71-এর মেইন যেটা মানে আমেরিকা যেটা বেনিফিট পেয়েছিল, সেটা বাংলাদেশটা একটা স্মল সাইড ইস্যু ছিল। মেইন বেনিফিট ছিল যে পাকিস্তানের থ্রু দিয়ে সে চায়নার সঙ্গে একটা ভাগ করতে পেরেছে। পার্থদা, ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথা বলেন তার কথা শুনলে মনে হয় সাধারণত যে পারলে প্রতিদিনই একটা করে যুদ্ধ শুরু করেন, কিন্তু তিনি বলেছেন যে আমি ক্ষমতায় এলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামাবো, এই কথা তিনি আগেই বলেছেন। এই যে গাজার সিজফায়ার হলো বা এই যে সিচুয়েশন, যে পরিস্থিতিগুলো বললেন জয়ন্তদা, এ ব্যাপারে আপনার কি বক্তব্য? আমি ট্রাম্পের মতন একটা সম্পূর্ণ এক্সট্রিমিস্ট হোয়াইট সুপ্রিমেসিস্ট, যে মানে চিরকাল পলিটিক্স অফ হেট তাতে বিশ্বাস করে এসছে, যার সঙ্গে কে প্রত্যক্ষ সংযোগ আছে, এবং যে এখনই যে বলছে তার সারা জীবনের যে কাজ, এবং এখনই যে বলছে যে সে ক্ষমতায় এলে গ্রিনল্যান্ড দখল করে নেবে, সে ক্ষমতায় এলে পানামা ক্যানাল দখল করে নেবে, এমনকি সে বলছে যে ক্ষমতায় এলে সে কানাডা দখল করে নেবে। মানে এই ধরনের, সে কি করবে না করবে সেটা পরের কথা, কিন্তু এই ধরনের কথা যে বলতে পারে, কোন রকম ইন্টারন্যাশনাল ট্রিটির যে সম্পূর্ণ বিরুদ্ধে, যে প্যারিস ক্লাইমেট ট্রিটি থেকে আমেরিকাকে বার করে নিয়ে চলে এসেছিল এবং আবার বার করে নিয়ে চলে আসবে, যে কেবলমাত্র 1% অফ দ্য 1%-এর জন্য চিরকাল কাজ করে এসছে, and he belongs to that class, তার এই সমস্ত কথাতে আমি কোনো রকম মানে I do not even have an iota of confidence মানে কি, তার সারা জীবনের তার চরিত্রই হচ্ছে একটা ক্যারেক্টার অফ লাইজ এন্ড হিপোক্রেসি এন্ড রেসিজম। তাকে কি করে বিশ্বাস করা যায়? সে যদি বলে যে সে যুদ্ধ থামিয়ে দেবে, এর থেকে বড় হাস্যকর কথা আর কিছু হতে পারে না। আমেরিকার এন্টায়ার ইকোনমি ইজ প্রাইমারিলি ডিপেন্ডেন্ট অন দ্য ইন্ডাস্ট্রি অফ ওয়ার। আমেরিকার সবচাইতে 3টে বড় যে ব্যবসা আছে, আমি আমার ছাত্রছাত্রীদের বলতাম তোমরা রিসার্চ করে দেখো, কেউ বলতো গাড়ি, কেউ বলতো কম্পিউটার, কেউ বলতো অমুক, কেউ বলতো তমুক। আমি বলতাম যে না, নাম্বার 1 আমেরিকার ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্ডাস্ট্রি অফ ওয়ার, যুদ্ধ ব্যবসা। আমেরিকা যদি যুদ্ধ ব্যবসা, নাম্বার 2 হচ্ছে ড্রাগ ইন্ডাস্ট্রি, আর নাম্বার 3 হচ্ছে সেক্স ইন্ডাস্ট্রি। এ হচ্ছে আমেরিকার 3টে সর্ববৃহৎ ব্যবসা। হ্যাঁ, তো এগুলো জানে না লোকে। তো যাই হোক, আমেরিকার যুদ্ধ ব্যবসার উপর আমেরিকার ইকোনমি দাঁড়িয়ে আছে। আজকে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে আমেরিকার ইকোনমি সম্পূর্ণভাবে কোলাপস করে যাবে। ফলে যুদ্ধ বন্ধ করা আমেরিকার পক্ষে সম্ভব নয়। আমেরিকার যুদ্ধ বন্ধ করতে গেলে, যদি আমেরিকার যুদ্ধ বন্ধ করতে চায় ট্রাম্প, তাহলে প্রথমেই ট্রাম্প সরকার পড়ে যাবে, কারণ ওয়ার ইন্ডাস্ট্রিগুলো ট্রাম্পকে কোলাপস করে দেবে। সুতরাং এগুলো হচ্ছে কথার কথা, এগুলো হচ্ছে পপুলিস্ট। যে বলছে যুদ্ধ বন্ধ করে দেবে, সেই আবার বলছে সে গ্রিনল্যান্ড দখল করে নেবে, সেই আবার বলছে পানামা ক্যানাল দখল করে নেবে। মানে আর আমেরিকার মুশকিল হচ্ছে, আমেরিকার ভেতরে যারা থাকে, সাধারণ আমেরিকান যারা, মানে তারা এমনিতে ভালো লোক, নাইস, খুব ভালো লোক, কিন্তু তারা একেবারেই, তারা ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে তাদের জ্ঞান হচ্ছে জিরো। তার প্রধান কারণ হচ্ছে এদেশের মিডিয়াতে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কোনো কম্প্রিহেন্সিভ আলোচনা কোনোদিনও হয় না। আমেরিকার 90% লোক ইরাকের সঙ্গে, সাদ্দাম হোসেনের সঙ্গে যুদ্ধের এতগুলো বছর পরেও আমেরিকাতে সার্ভে করা হয়েছিল, আমেরিকার 70-80% লোক তারপরেও বলতে পারেনি যে ইরাক জায়গাটা কোথায়।
এই হচ্ছে সাধারণ মানুষের জ্ঞানের বহর। সেখানে আমেরিকার মানুষকে মগজ ধোলাই করে, হ্যাঁ, আর কতগুলো পপুলিস্ট স্টান্ট দিয়ে অ্যান্টি ইমিগ্রেন্ট কথাবার্তা বলে, হ্যাঁ, ঠিক ওই আমাদের দেশের মতোই মোদিদের ওই আরএসএস বিজেপির যা পলিটিক্স, এখানে ওই হোয়াইট সুপ্রিমেসিস্টদের একই পপুলিস্ট পলিটিক্স, কোনো তফাৎ নেই, একেবারে এক। আর ইউক্রেনের কথা যে বলছি, ইউক্রেনের জেলেনস্কি তো হচ্ছে হোয়াইট সুপ্রিমেসিস্ট। জেলেনস্কি হ্যাজ ডিপ টাইজ উইথ হোয়াইট সুপ্রিমেসিস্ট পলিটিক্স, সবাই জানে। সুতরাং জেলেনস্কির সম্পর্কে এই কথাগুলো তো বলা হয় না। আমরা কেউ চীনের কর্তৃত্বকে আমরা সমর্থন করি না, আমরা কেউ পুতিনকে সমর্থন করি না, কিন্তু জেলেনস্কি ইজ নো এঞ্জেল, জেলেনস্কি ইজ এ হোয়াইট সুপ্রিমেসিস্ট। আর আমেরিকা ট্রিটি ভাঙার কথা যদি বলা হয়, তাহলে আমেরিকার মতন সারা পৃথিবীতে, আমেরিকা আর ব্রিটেনের মতো ট্রিটি কজন ভেঙেছে? সারা পৃথিবীতে চিরকাল ধরে যুদ্ধ, ত্রাসের, গণহত্যার ইতিহাস হচ্ছে এই দুটো দেশের। সুতরাং তাদের কথা, ভিয়েতনামে এখনো চোখের সামনে ভিয়েতনামের মতন দেশ রয়েছে যেখানে বিনা কারণে এজেন্ট অরেঞ্জ করে দিয়ে গরিব মানুষদেরকে ক্রিপল করে দেওয়া হয়েছিল, এতকাল পরেও সেখানে বাচ্চারা 3টে চোখ নিয়ে জন্মাচ্ছে। হ্যাঁ, এইসব কথা লোকে ভুলে গেছে, ফলে এই কথাগুলো বলতে হবে। এই হচ্ছে আমেরিকার ইতিহাস, রিপাবলিকান ডেমোক্র্যাট সবাই সবাই। এবং যেটা আমি বারবার করে বলি, জার্নালিজম অফ এক্সক্লুশন, যে জার্নালিজম করা হচ্ছে এক্সক্লুডিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টস, জার্নালিজম করা হচ্ছে এক্সক্লুডিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভয়েসেস অফ ডিসেন্ট। নোম চমস্কির নাম আমেরিকার 95% মানুষ কোনোদিন শোনেইনি। এই হচ্ছে আসল ব্যাপার। ফলে এখানে মানুষকে ওই বাংলায়, আমরা সহজ বাংলায় বলছি, কিছু মনে করবেন না, টুপি পরিয়ে দেওয়া খুব সহজ, খুবই সহজ। এই আমাদের দেশেও খুব সহজ, এদেশেও খুব সহজ। মানে ইলিটারেট মাস ইজ সো বিগ। আচ্ছা, আজকে আমাকে একটুখানি যেতে হবে, কিছু মনে করবেন না। আমরা এখানেই অনুষ্ঠান শেষ করব। জয়ন্ত দা, সব শেষে পার্থ দা, আপনি যদি চান, ঠিক আছে, অনেক ধন্যবাদ, পরে আবারও আপনার সঙ্গে কথা হবে। জয়ন্ত দা, সব শেষে আপনার কাছে আসবো। আমরা অনুষ্ঠান শেষ করব। নমস্কার পার্থ। সব শেষে আপনি কি বলবেন? না, এটাই বলবো যে দেখুন, আমাদের তো কি আমেরিকা রাশিয়ার সঙ্গে ভাব করবে কি করবে না সেটা নিয়ে আমাদের চিন্তা করার কথা না। আমাদের ভারতবর্ষে আমাদের চিন্তা করার কথা দুটো জিনিস। এক নম্বর হচ্ছে আমাদের উপরে কতটা ট্যারিফ লাগাবে, কারণ যদি আমাদের এক্সপোর্টস এর উপরে ট্যারিফ লাগায়, ইউএসএ ইজ ওয়ান অফ আওয়ার মেজর মার্কেটস। আমেরিকা, ইউরোপ, গালফ এবং জাপান, এই চারটে মিলিয়ে আমাদের সবচেয়ে বেশি এক্সপোর্টস এই চারটে মার্কেটে হয়। ইউএসএ যদি আমাদের উপরে ট্যারিফ লাগায়, তাহলে পরে আমাদের জন্য একটু অসুবিধা তো আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে যদি ট্রাম্প ট্যারিফ লাগায় বিভিন্ন দেশের উপরে, কানাডার উপরে বলছে, এর উপরে লাগাবে, ওর উপরে লাগাবে, তাহলে দেখবেন একটা এতে সারা পৃথিবীতে একটা হিড়িক পড়ে যাবে। তারাও নিজেদের ডোমেস্টিক ওয়ালস তৈরি করতে লাগবে তাদের ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য। এবং এমনিতেই সেই একটা স্ট্রেস, সেই একটা স্ট্রেন চলছে, সেটার একটা বলতে পারেন একরকমের মুভমেন্ট চলছে। সেটা যদি আরো বাড়ে, তাহলে আমাদের এক্সপোর্টস আরো হ্যাম্পার্ড হবে। সেখানে আমাদের যে এক্সপোর্টস এর এফর্ট, আমাদের এই বাজেট যেটা আসছে, তাদের দেখতে হবে যে কিভাবে তারা এক্সপোর্টসকে হেল্প করার চেষ্টা করছে। বাজেটের পরেই আসবে ফরেন ট্রেড পলিসি, সেটাতেও দেখা যাবে যে কি করছে, কোন কোন স্কিম আছে। কারণ এক্সপোর্টারদের না হেল্প করলে খুব অসুবিধা, বিশেষ করে যারা ছোট এক্সপোর্টার। আপনার পশ্চিম বাংলায় যেখানে আপনি বসে আছেন, সেখানে ম্যাক্সিমাম যারা এক্সপোর্ট করে তারা হচ্ছে ছোট এক্সপোর্টার, সেটা আমাদের দেখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বাংলাদেশ এখন অসুবিধায় পড়েছে, ডেফিনেটলি অসুবিধায় পড়েছে, এবং ট্রাম্পের আসাতে কোনো সুবিধা তাদের হবে না। যতই যায়, যে যা ইচ্ছে বলুক, যে আমাদের খালেদা জিয়ার ছেলেকে কি একটা যেন প্রেয়ার ব্রেকফাস্ট মিটিং এ ডাকা হয়েছে, যেখানে হাজার হাজার লোকে নিয়ে ডাকা হয়েছে, আমার মনে হয় রামসাম যদুমধু সবাইকে ডাকা হয়েছে। বাংলাদেশের এখন অসুবিধায় একটু পড়েছে, এবং ট্রাম্প সরকার আসাতে আরো একটু পড়বে। তাতে যে অলরেডি দেখা গেছে যে ক্রিসমাস এবং নিউ ইয়ারের যে অর্ডারস গুলো ছিল গার্মেন্টস এর, বাংলাদেশ ইজ আ ওয়ান ইন্ডাস্ট্রি নেশন। আরো ইন্ডাস্ট্রি আছে, কিন্তু একটাই ইন্ডাস্ট্রি ওদের এক্সপোর্ট আর্নিংস দেয়, সেটা হচ্ছে গার্মেন্টস। এবং তাতে গার্মেন্টস ইন্ডাস্ট্রির গাদা গাদা অর্ডার্স ক্যান্সেল হয়েছিল, এবং সেগুলো ক্যাম্বোডিয়া, ভারতবর্ষে এসেছিল। বাংলাদেশের এখনো অনেক লোক বেকার, আনফর্চুনেটলি, বিকজ অফ দিস এন্টায়ার দিস হোয়াট এভার রেজিম চেঞ্জ হ্যাপেন। তারপরে যে ভায়োলেন্সটা হলো, ফ্যাক্টরি পোড়ালো, এই ফ্যাক্টরিটা অমুকের, তো সেই ফ্যাক্টরিটা আমাদের লোক নয়, এই পুড়িয়ে পাড়িয়ে ওদের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। কনসিকুয়েন্টলি সেই অর্ডার্স গুলো আমাদের দিকে আসবে কিনা সেটা দেখতে হবে। এবং ইস্টার্ন ইন্ডিয়াতে একটা চান্স আছে, আমাদের কাছেও সেই একই লেবার ফোর্স আছে যা বাংলাদেশে আছে, very skilled labor, especially amongst women who can do garments work. সেটা পশ্চিম বাংলায়, আপনার ঝাড়খণ্ডে,
উড়িষ্যায় আছে, এবং অলরেডি কিছু কিছু বড় বড় ফ্যাক্টরি ঝাড়খণ্ডে শিফট করেছে। যেগুলো আগে গুজরাটে ছিল সেগুলো মানে নতুন ইনভেস্টমেন্টগুলো সব ঝাড়খণ্ডে হয়েছে। পশ্চিমবাংলাতেও কিছু কিছু আসার সম্ভাবনা আছে। কিন্তু সেখানে আমাদের যে প্রদেশগুলো, এই প্রদেশগুলোকে প্রোঅ্যাক্টিভ টেক্সটাইল পলিসি বা ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে আসতে হবে। ঝাড়খণ্ড খুবই প্রোঅ্যাক্টিভ একটা পলিসি এনেছে। মমতা ব্যানার্জি সরকারকেও চেষ্টা করতে হবে সেই রকম একটা প্রোঅ্যাক্টিভ পলিসি আনবে। এটা নিয়ে নীতি আয়োগ কিছু কাজও করেছে। আমার মনে হয় কি 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 স্টেপস নিতে পারে যাতে তারা এই ইন্ডাস্ট্রিগুলোকে অ্যাট্রাক্ট করতে পারে। বাংলাদেশ কিন্তু যথেষ্ট স্টেপ নিয়েছিল গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে ওঠাবার জন্য। এমনকি একটা করিডোর আছে আশুলিয়া থেকে চিটাগং পোর্ট যাওয়ার জন্য, একটা পুরো হাইওয়েতে আলাদা করিডোর আছে যেখানে শুধু গার্মেন্টসের ট্রাকগুলো যায়, অন্য কোনো গাড়ি যেতেই পারে না সেই করিডোরে, যাতে ওদের নির্বিঘ্নে ওরা যেতে পারে। কোনো পুলিশের চেকিং হয় না, সেরকম ভাবে চেকিং হয় না তা না, চেকিং হয় যদি কেউ গার্মেন্টসের জায়গায় অন্য কিছু নিয়ে যায় তাহলে আলাদা কথা, কিন্তু গার্মেন্টস নিয়ে যাচ্ছে বলে আবার তারপরে একটা বাঁশ রেখে বলবে আমাকে টাকা দিন, আপনার ফ্যাক্টরি থেকে আপনার ট্রাক যাবে না, যেগুলো আমাদের দেশে যথেষ্ট হয়, সেগুলো কোনো চান্স নেই ওখানে। সেখানে বরঞ্চ এরকম যদি কেউ করার চেষ্টা করেন, বাংলাদেশে যথেষ্ট অরাজকতা আছে, আগেও ছিল, এই ইউনূস সরকার আসার আগেও অরাজকতা ছিল, এখন তো আরো বেড়ে গেছে, কিন্তু সেটা করতে দিত না, সেটা ওদের পুলিশ বা ওদের আর্মি সেটা করতে দিত না। সেইগুলোকে আমাদেরও দেখতে হবে যাতে এই ইন্ডাস্ট্রিটা আমাদের এখানে আসতে পারে। কেন আমাদের এখানে আসবে না? যদি বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি এরকম রমরমা হয়ে যেতে পারে, পাশের বাড়ি পশ্চিমবাংলায় কেন হবে না? আমি তো বুঝতে পারছি না। আমাদের এখানে ইকুয়ালি স্কিল্ড লেবার আছে, আমাদের এখানে ইকুয়ালি এন্টারপ্রেনিউরিয়াল ক্লাস আছে। বাংলাদেশে তো যারা এন্টারপ্রেনার তারা তো কাল অবধি তারা কিছুই ছিল না, আজকে তারা বিরাট বড় এন্টারপ্রেনার হয়েছে। 1000 কোটি টাকার ব্যবসা ছোট ব্যবসা নয়। জয়ন্তদা, সব শেষে যদি খুব কুইক র্যাপ আপ করতে বলি এক দুই করে, যে কি কারণে ভারতকে অস্বীকার করতে পারবে না আমেরিকা, বা ভারত গুরুত্বপূর্ণ আমেরিকার কাছে? জয়ন্তদা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, বলুন। হ্যাঁ সোফিয়া, যেটা আমি বলছিলাম যে আমাদের তো চিন্তা করতে হবে না যে আমেরিকার সঙ্গে ইউক্রেনের কি বা রাশিয়ার কি বন্ধুত্ব হচ্ছে কি হচ্ছে না, আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করতে হবে। আমেরিকার সঙ্গে আমাদের অসুবিধাটা এখানে যে ওরা আমাদের উপরে ট্যারিফ লাগাতে পারে, এবং যদি ট্যারিফ লাগায় তাহলে আমাদের এক্সপোর্টস যথেষ্ট হার্ট হবে। আমেরিকা, ইউরোপ, গালফ এবং জাপান আমাদের সবচেয়ে বড় মার্কেট। একসঙ্গে যদি এই চারটেকে নিই তাহলে এরাই আমাদের ম্যাক্সিমাম 60% অফ আওয়ার এক্সপোর্ট মার্কেট। তো সেটা একটা প্রবলেম। দ্বিতীয়ত নম্বর, আমেরিকা যদি ট্যারিফ ওয়ালস তৈরি করে আমাদের এগেনস্টে শুধু নয়, ওরা তো কানাডার এগেনস্টেও করতে চাইছে, ইউরোপের এগেনস্টেও করতে চাইছে, যদি করে এই দেশগুলো নিজেদের ট্যারিফ ওয়ালস তৈরি করবে নিজেদের ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য, তাহলে আমাদের জন্য আরো অসুবিধা বাড়বে। সেটা একটা প্রবলেম। সেটা কি করে আমরা সামলাবো সেটা দেখতে হবে, আমাদের বাজেটে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং তারপরে ফরেন ট্রেড পলিসি যেটা অ্যানাউন্স হবে তাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা এক নম্বর। তবে হ্যাঁ, আমেরিকা আমাদের জন্য যতটা ইম্পর্টেন্ট, আমরা আমেরিকার জন্য ততটাই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক কারণের জন্য। আমরা এমন একটা জায়গায় বসে আছি, আমরা ফ্রন্টলাইন স্টেট এগেইনস্ট চায়না। আমরা ইন্ডিয়ান ওশান প্র্যাকটিক্যালি ভারতবর্ষের ওশান, শুধু যে ইন্ডিয়ান ওশান ইন্ডিয়ান নামে নয়, এমনভাবে ভারতবর্ষের অবস্থিত রয়েছে ইন্ডিয়ান ওশানটাকে পুরোপুরি ভারতীয় নেভি কন্ট্রোল করতে পারে। আজ অব্দি কোনো নেভি এখনো আসেনি ব্রিটিশ নেভি যাওয়ার পর থেকে যেটা এই ইন্ডিয়ান ওশানকে এত ভালোভাবে কন্ট্রোল করছে। এবং যাদের জাহাজ যায় তারা জানে যে এই যে ইন্ডিয়ান ওশান মালাক্কা স্ট্রেটস থেকে পার্সিয়ান গালফ অব্দি যে জাহাজগুলো যায় সেগুলো সুরক্ষা একটা দেশই করে, সেটা হচ্ছে ভারতীয় নেভি। এবং সেটার জন্য আমেরিকা আমাদের উপরে নিশ্চয়ই আমাদের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। এটা এ নয় যে তারা ভাবের সঙ্গে ভালোবেসে আমাদের নির্ভর করছে, তাদের বাধ্য হচ্ছে। জাপানিরাও এটা মানে যে আমাদের নেভি না থাকলে এই জায়গাটাতে তারা অসুরক্ষিত থাকতো। তো এটা একটা বিরাট বড় কারণ যেটা আমাদের উপরে ওদেরকে নির্ভর করতেই হবে। এবং চায়নাকে সঙ্গে যখন চায়নাকে ওরা মেনে নিয়েছে যে ওদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে চায়না, তখন ভারতের উপরে তাদেরকে মানতে হবে এবং তাদের উপরে ভার দিতে হবে। অন্য জিনিস যেটা এইটার থেকে, এই ভার নির্ভরের থেকে একটু দূরে যাচ্ছি, সেটা হচ্ছে যে ট্রাম্প আসাতে বাংলাদেশের জন্য খুব একটা সুখবর নয়, সেটা সবাই জানে। বাংলাদেশ একটা কেওটিক সিচুয়েশনের মধ্যে আছে এবং তাদের অনেক এক্সপোর্ট অর্ডার্স ক্যান্সেল হয়েছে, সেগুলো ক্যাম্বোডিয়া, ভারতবর্ষ ইত্যাদি দেশে গেছে। আমাদের প্রচেষ্টা করা উচিত আরো যাতে আমাদের দেশে টেক্সটাইলের অর্ডার, গার্মেন্টের অর্ডার আসে। এককালে আমরা গার্মেন্ট এবং টেক্সটাইল একজন বলতে পারেন পৃথিবীর প্রথম 3 দেশের মধ্যে একটা ছিলাম, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমরা সেই ট্রেড থেকে হাই কস্ট কারণের জন্য আমরা পিছিয়ে পড়েছিলাম। এখন গুজরাটে বা আপনি মহারাষ্ট্রতে যদি গার্মেন্টস ফ্যাক্টরি বসান, সেখানে ইউ উইল নট বি সাকসেসফুল,
ইউ উইল বি আ হাই কস্ট প্লেয়ার। কিন্তু যদি আপনি ইস্টার্ন ইন্ডিয়াতে আসেন, পশ্চিম বাংলা বা ঝাড়খণ্ডে, তাহলে ইউ মে নট বি আ হাই কস্ট প্লেয়ার, ইউ উইল বি আ লো কস্ট প্লেয়ার। এখানে ওয়েজ রেট কম, অথচ স্কিল্ড লেবার আছে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা। প্রবলেমটা হচ্ছে যে আমাদের এখানে অনেকগুলো রিজিডিটিস আছে, আমাদের এখানে অনেকগুলো প্রবলেম আছে। স্টেট গভর্নমেন্টদের জেগে উঠতে হবে এবং অনেকগুলো স্টেপ নিতে হবে যাতে এখানে এই ইন্ডাস্ট্রিগুলোকে তারা আনতে পারে এবং তাদেরকে রক্ষা করতে পারে। আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইন্ডাস্ট্রির ফ্যাক্টরির থেকে যখন একটা ট্রাক বেরোয়, 4টে লোক বাঁশ লাগিয়ে সেই ট্রাকের থেকে চাঁদাবাজি করে। সেটা যদি যতক্ষণ না বন্ধ হচ্ছে, এখানে ইন্ডাস্ট্রির জীবনেও আসবে না। সেটা যদি বন্ধ করা যায় আর তাদের কিছু না কিছু আমরা যদি সুবিধা দিতে পারি, তাহলে তারা আসবে। অলরেডি ঝাড়খণ্ডে আসা শুরু করে দিয়েছে। বড় বড় ফ্যাক্টরি, 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকার লগ্নির ফ্যাক্টরি আসতে লেগেছে এবং ঝাড়খণ্ড গভর্নমেন্ট তার জন্য খুব প্রোঅ্যাক্টিভলি একটা টেক্সটাইল পলিসি বানিয়েছে, যেটা এত ভালো পলিসি যে গুজরাট সরকার ভয় পেয়ে গেছে যে তাদের অনেক ইন্ডাস্ট্রি ওখানে না চলে যায়। পশ্চিমবাংলাকেও সেরকম কিছু করতে হবে, উড়িষ্যাকেও করতে হবে। যদি করতে পারে তাহলে এই রিজনটা বাংলাদেশের একটা মেজর কম্পিটিটর হয়ে উঠতে পারে। ভারতবর্ষ মেজর কম্পিটিটর হবে না, হবে কম্পিটিটর এই ইস্টার্ন রিজনটা একটা বড় কম্পিটিটর হয়ে যাবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জয়ন্ত দা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং ট্রাম্প 20 তারিখ শপথ নিতে চলেছেন। এরপর কিছুদিনের মধ্যেই বোঝা যাবে যে কি হতে চলেছে পরিস্থিতি এবং কোন খাতে বইছে, কার সাথে কার কোন সম্পর্ক। অনেক ধন্যবাদ দর্শকদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।